Okay, so stiffness is the resistance of material. Stiffness is the resistance of material to elastic deformation or deflection is called stiffness or rigidity. ঠিক আছে? A material which suffers slight deformation under the load, under the action of load, has a high degree of stiffness or rigidity. So stiffness এর ডেফিনেশনটা যদি আমি সিম্পলি যদি বলি সহজ বাংলায়, সেটা হচ্ছে it is the ability of material to resist deformation under the action of load. Okay, so আমি যদি সিম্পলি একটা ইকুয়েশন দিয়ে যদি আমি একটা এক্সাম্পল মানে এটাকে যদি এক্সাম্পল দিতে যাই যে ইট ইজ দ্য অ্যাবিলিটি, মানে এটা একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি বা এটা একটা ম্যাটেরিয়ালের অ্যাবিলিটি, যে অ্যাবিলিটিটা হচ্ছিল তার ডিফরমেশনটাকে রেজিস্ট করবে আন্ডার দ্য অ্যাকশন অফ লোড। এখন স্টিফনেস ওকে, সো স্টিফনেসকে যদি আমরা এস দ্বারা ডিনোট করি, স্টিফনেস ইজ এ রেশিও অফ লোড পার ইউনিট ডিফরমেশন। ওকে, জাস্ট একটু বোঝার জন্য একটু দেখো, লোড পার ইউনিট ডিফরমেশন, তাহলে বোঝা যাচ্ছে যে স্টিফনেস বেশি মানে কি? স্টিফনেস হচ্ছে একটা ম্যাটেরিয়ালের অ্যাবিলিটি টু রেজিস্ট ডিফরমেশন আন্ডার দ্য অ্যাকশন অফ লোড। এখন তোমার কাছে আমি দুইটা ম্যাটেরিয়াল দিলাম, একটা দিলাম হচ্ছে তোমার স্টিল ম্যাটেরিয়াল, ওকে, আরেকটা দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল, বা একটা দিলাম কাস্ট আয়রন ম্যাটেরিয়াল, একটা দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল। তুমি কিন্তু বাই ডিফল্ট জানো যে কাস্ট আয়রন ম্যাটেরিয়ালটা মাচ হার্ডার দেন দ্য অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অনেক সফট একটা মেটাল, বাট এটা কন্ডাক্টিভিটিটা বেশি কাস্ট আয়রন থেকে। সো কাস্ট আয়রন যদি আমি তোমাকে দেই এই যে সিএস, আর যদি আমি তোমাকে যদি একটা অ্যালুমিনিয়াম মেটাল দেই, আমি যদি তোমাকে বলি যে কাস্ট আয়রন অ্যালুমিনিয়ামের তোমার হচ্ছে শেপটা সেম, কাস্ট আয়রন শেপ হচ্ছে তোমার হচ্ছে 10 সেন্টিমিটার, অ্যালুমিনিয়াম শেপ হচ্ছে 10 সেন্টিমিটার। আমি যদি তোমাকে বলি কাস্ট আয়রন এবং অ্যালুমিনিয়াম এই দুইটার যদি আমি 1 সেন্টিমিটার করে যদি ডিফর্ম করতে চাই, so in order to deform 1 centimeter, how much energy or how much load you should apply, ঠিক আছে? সো তুমি এটাকে যদি 1 সেন্টিমিটার ডিফর্ম করতে চাও বা শেপ চেঞ্জ করতে চাও, তোমার কি অ্যামাউন্ট অফ লোড এখানে অ্যাপ্লাই করা লাগবে? বাই ডিফল্ট তুমি জানো যে অ্যালুমিনিয়াম থেকে কাস্ট আয়রন হচ্ছিল হেভি হার্ড মেটাল, তার মানে এটার 1 সেন্টিমিটার তোমার ডিফর্ম করার জন্য যে অ্যামাউন্ট অফ লোড লাগবে, অ্যালুমিনিয়ামে 1 সেন্টিমিটার ডিফর্ম করার জন্য তার থেকে কম অ্যামাউন্ট অফ লোড লাগবে। সো এখানে এক্সটার্নাল ফোর্সের মান অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কম বা কাস্ট আয়রনের ক্ষেত্রে বেশি। সো আমরা বুঝতে পারতেছি the stiffness of cast iron is very bigger than the aluminum metal. Okay, so এটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেওয়ার জন্য, বোঝার জন্য আমি বলছি। সো স্টিফনেস ইজ এ রেশিও অফ এক্সটার্নাল লোড পার ইউনিট ডিফরমেশন। এখন পার ইউনিট ডিফরমেশনের ইউনিট হচ্ছিল মিটার অর মিলিমিটার, আর লোডের ইউনিট হচ্ছিল নিউটন। ওকে, সো দ্য ইউনিট অফ আলটিমেট ইউনিট অফ স্টিফনেস ইজ নিউটন পার মিটার অর নিউটন পার মিলিমিটার। সো এই জিনিসটা মাথায় রাখো। ওকে, so example, steel beam is more stiffer or more rigid than the aluminum beam. So stiffness নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সো যে ম্যাটেরিয়ালের ডিফরমেশন রেজিস্ট করতে যত বেশি লোড লাগবে, ঠিক আছে, যে হ্যাঁ এই ম্যাটেরিয়ালের এই 1 সেন্টিমিটার ডিফর্ম করতে হচ্ছিল অন্য ম্যাটেরিয়ালের থেকে বেশি লোড দেওয়া লাগতেছে, যেটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অল্প লোড 2 নিউটন লোড দিয়ে ডিফর্ম করা যেত, সেটা হচ্ছিল কাস্ট আয়রনের ক্ষেত্রে 10 নিউটন লোড লাগতেছে। সো দ্য স্টিফনেস অফ কাস্ট আয়রন ইজ গ্রেটার দ্যান দ্য অ্যালুমিনিয়াম মেটাল। ওকে, সো কারো কোনো প্রবলেম আছে স্টিফনেস নিয়ে? প্রবলেম থাকার কথা না। সো এই স্টিফনেস এর অ্যাপ্লিকেশন আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন দেখবো হচ্ছিল স্প্রিং ডিজাইন অ্যাপ্লিকেশনে। যখন আমরা মেশিন ডিজাইন এলিমেন্ট বা স্প্রিং ডিজাইন করবো, স্প্রিং এর ডিফারেন্ট টার্মিনোলজি পড়বো, তখন আমরা কিন্তু স্টিফনেস এর এই টার্মের সাথে কিন্তু আরো ইন্ট্রোডিউস হবো এবং আরো একটু ডিটেলস কিন্তু আমরা শিখবো, ঠিক আছে? সো যেহেতু এটা একটা মেকানিক্স অফ সলিড কোর্স, এখানে কিন্তু আমরা জাস্ট প্রপার্টির বেসিক আইডিয়া গুলো দিচ্ছি, বাট প্রপার্টি ডিটেলস এই যেমন স্টিফনেস, তারপর ক্রিপ, এই ক্রিপের ডিটেলসটাও কিন্তু আমরা কিন্তু ডিফারেন্ট ম্যাটেরিয়াল ফেইলার যখন পড়বো তখন ক্রিপ সম্পর্কে ডিটেলস পড়বো আমরা ম্যাটেরিয়াল কোর্সে। ওকে, সো ক্রিপটা কি? ক্রিপটা হচ্ছে হলো আমার বেসিক্যালি ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু রেজিস্ট
হাই অর এক্সট্রিমলি হাই টেম্পারেচার। সো আমার কিছু কেস থাকে, যেমন হচ্ছে হলো বয়লার, যেমন হচ্ছে হলো গ্যাস টারবাইন, যেমন হচ্ছে হলো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ওকে, এই বেসিক কিছু কেস থাকে। এই সমস্ত কেসের ক্ষেত্রে দেখা যায় যে কন্টিনিউয়াসলি এখানে কিন্তু মোশন কিন্তু চলতেই থাকে। যেমন তোমার বয়লারের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি হিট জেনারেটেড হতে থাকে, তারপর টারবাইনের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু ব্লেড রোটেট করতে থাকে, তারপর হচ্ছে আইসি ইঞ্জিনের মধ্যে কন্টিনিউয়াসলি পিস্টনে আপস এন্ড অর টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট কিন্তু চলতে থাকে। ঠিক আছে, সো এই ধরনের চেম্বার গুলাতে কিন্তু হাই ডিগ্রি অফ টেম্পারেচার কিন্তু জেনারেট হচ্ছে এবং কন্টিনিউয়াসলি। এখানে কিন্তু টেম্পারেচার এমন না যে একটা সার্টেন পিরিয়ড ধরে টেম্পারেচার জেনারেট হচ্ছে তারপর টেম্পারেচার স্টপ, মানে ফরমেশন বা জেনারেশনটা স্টপ হয়ে যাচ্ছে, সেরকম না। এই ডিভাইস গুলা বয়লার, টারবাইন, তারপরে হচ্ছে হলো তোমার আইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, দিস টাইপ অফ ডিভাইসেস আমার হচ্ছে কন্টিনিউয়াসলি টেম্পারেচার বা হিট জেনারেটেড করতেছে। সো যখনই হিট জেনারেট করতেছে, আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি যে যখন আমাদের টেম্পারেচার জেনারেট করে তখন কিন্তু আমাদের থার্মাল এক্সপানশন হচ্ছে। ঠিক আছে, যেহেতু থার্মাল এক্সপানশন হচ্ছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালে কিন্তু একটা থার্মাল এক্সপানশনের কিন্তু একটা লিমিট থাকে, কিন্তু এরপরে কিন্তু সেটা ফেলিওরের লেভেলে চলে যায়। সো আমাদের মেইন রিকোয়ারমেন্ট হবে যে যতটুকুই আমাদের টেম্পারেচার জেনারেট করুক না কেন, এটা তার থার্মাল এক্সপানশন বা এটা তার ডিফরমেশনটাকে যত বেশি রেজিস্ট করতে পারবে যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের ক্রিপ অ্যাবিলিটিটা তত বেশি। ঠিক আছে, সো আমি যদি বলি যে এখানে সিম্পল ডেফিনিশন বলি যে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু রেজিস্ট হাই অর এক্সট্রিমলি হাই টেম্পারেচার। সো হাই টেম্পারেচার রেজিস্ট করার মতো ম্যাটেরিয়ালটাই আমি হচ্ছিল তার অ্যাবিলিটিটাকে আমি বলতেছি হচ্ছিল ক্রিপ। ঠিক আছে, so if we apply temperature on metal and if it change in shape, then it is less creep material. So যখনই আমি মেটালে যখন আমি টেম্পারেচার কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করব এবং এখানে যদি কোনো ডিফরমেশন দেখা যায়, তখন আমি কিন্তু সেটাকে লেস ক্রিপ ম্যাটেরিয়াল বলবো। ওকে, আর যদি ডিফরমেশন না দেখা যায় তাহলে আমি বলবো মোর ক্রিপ ম্যাটেরিয়াল। সো ক্রিপের ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু আমি ম্যাটেরিয়ালটা ইউজ করব। তোমাকে আমি একটা বয়লার ডিজাইন করতে দিলাম, তোমাকে আমি একটা আইসি ইঞ্জিনের চেম্বার ডিজাইন করতে দিলাম, তখন তুমি যখন ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবা, তোমার ম্যাটেরিয়ালটা তুমি জানো যে তুমি কাস্ট আয়রন ইউজ করতেছো। ঠিক আছে, বাট কাস্ট আয়রনের মধ্যে কিছু কিন্তু ইম্পিউরিটিস থাকবে। সো তুমি ম্যাটেরিয়ালটা টেস্টিং করে নিবা যে এই ম্যাটেরিয়ালের ক্রিপ অ্যাবিলিটিটা ভালো, সো এটা বেশি টেম্পারেচার রেজিস্ট করতে পারবে এবং এখানে কোনো শেপের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই জিনিসটাই আমি ক্রিপে স্টাডি করব যে ডিপেন্ডিং অন টেম্পারেচার স্ট্রেস even below the elastic limit can cause some permanent deformation, and it is the most generally defined as time dependent strain occurring under stress. এখন যদি আমি একটা সিম্পল একটা গ্রাফ দেখি যে এখানে স্ট্রেন ভার্সেস টাইম, সো সময়ের সাথে সাথে যে ডিফরমেশনের যে চেঞ্জটা, তুমি যদি একটা লেস ক্রিপ ম্যাটেরিয়াল নাও, যে আমি একটা লেস ক্রিপ ম্যাটেরিয়াল নিলাম, আমি টাইম টু টাইম যদি এটা ডিফরমেশন স্টাডি করতে চাই, তাহলে দেখা যাবে যে এটা যখন টাইম একটা সার্টেন লিমিট পর্যন্ত ছিল, তখন দেখা যাবে যে এটার ডিফরমেশন হয়েছে খুবই অল্প। ঠিক আছে, মাঝখানে বি থেকে সি এই রিজিয়নে কিন্তু সেকেন্ডারি ক্রিপ রিজন, এখানে হচ্ছিল ডিফরমেশনটা অলমোস্ট কনস্ট্যান্ট বা কনস্ট্যান্টের কাছাকাছি থাকে, খুব একটা বেশি ডিফরমেশন হয় না। সি থেকে ডি বা ফ্র্যাকচার পয়েন্টের দিকে যতই আমরা অ্যাপ্রোচ করব, যখন থার্মাল ডিফরমেশন হইতে হইতে এমন একটা বাজে অবস্থা হয়ে যাবে, তখন দেখা যাবে যে অল্প একটু টাইম ভ্যারিয়েশনে আমার একটা অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ চেঞ্জ হচ্ছে স্ট্রেনে বা ডিফরমেশনে। ঠিক আছে, এক সময় দেখা যাবে তুমি একটা যে কোনো একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল তুমি কন্টিনিউয়াসলি তুমি টেনসাইল লোড বা এটা দুই ডাইরেকশনে অপোজিট সাইডের লোড তুমি অ্যাপ্লাই করতেছো, ইনিশিয়ালি দেখা যাবে যে তুমি লোড অ্যাপ্লাই করে ছেড়ে দেওয়ার পর এটা তার অরিজিনাল শেপ রিগেইন করতে পারবে, কিন্তু একটা সার্টেন টাইম পর বা একটা অবস্থার পরে দেখা যাবে যে ফ্যাটিক চলে আসে, একটা বডির মধ্যে একটা ফ্যাটিক একটা প্রপার্টি মানে শ্রান্তি বা ক্লান্তি চলে আসে। যখন তুমি কন্টিনিউয়াসলি রিপিটেড লোড একটা বডির উপর অ্যাপ্লাই করতে থাকবা, তখন তার মধ্যে একটা ফ্যাটিক চলে আসে, তখন দেখা যাবে যে তুমি আগে যে লোডে জিনিসটাকে ভাঙতে পারো নাই, তার থেকে দেখা যাবে যে লেস অ্যামাউন্ট অফ লোডে জিনিসটা ইজিলি ভেঙে গেছে, কারণ তুমি কন্টিনিউয়াসলি রিপিটেড লোড অ্যাপ্লাই করতে করতে এবং টাইম যাওয়ার পরে একটা সময় পর তার মধ্যে সেই স্ট্রেংথটা থাকে না, তখন এটার যে আলটিমেট স্ট্রেংথ ভ্যালু ছিল যে এই লোডের ভ্যালুর জন্য এটা ফেল করবে, তখন দেখা যাবে যে তার থেকে অনেক অনেক লেস অ্যামাউন্ট অফ লোডের জন্য আমার অবজেক্টটা কিন্তু ফেল করে যাওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, সো এই ক্রিপের ব্যাপারটাই হচ্ছিল এরকম যে আমার ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে
টাইমের সাথে ডিফরমেশনটা অনেক কম, তারপরে দেখা যাবে যে জিনিসটা হচ্ছিল অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। এরপরে দেখা যাবে যে এটার মধ্যে একটা ফ্যাটিক চলে আসে। ফ্যাটিক চলে আসার পর একটা স্মল অ্যামাউন্ট অফ টাইম যাওয়ার জন্য, স্মল অ্যামাউন্ট অফ লোডের জন্য কিন্তু আমার একটা বেশি অ্যামাউন্ট অফ, গ্রেটার অ্যামাউন্ট অফ একটা ফেলিওর কিন্তু দেখা যাবে। ঠিক আছে? সো ক্রিপ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম? আই হোপ থাকার কথা না। ওকে স্যার স্ট্রেস আর স্যার স্টিফনেস আর হচ্ছে প্লাস্টিসিটির মধ্যে পার্থক্যটা কি হয়েছে? ও স্টিফনেস আর প্লাস্টিসিটি, প্লাস্টিসিটিটা হচ্ছে হলো সিম্পল, প্লাস্টিসিটির সাথে স্টিফনেসের কিন্তু ওই রিলেশনটা নেই। স্টিফনেসটা হচ্ছে হলো অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু রেজিস্ট ডিফরমেশন। ঠিক আছে? মনে করো আমি একটা ম্যাটেরিয়াল দিলাম, তুমি ম্যাটেরিয়ালের উপর ইচ্ছা মতো লোড অ্যাপ্লাই করতেছো, তুমি ম্যাটেরিয়ালে কোনো ডিফর্ম করতে পারতেছো না। ঠিক আছে? তার মানে তুমি যে লোডটা অ্যাপ্লাই করতেছো না, সেই লোডটা কিন্তু এই ম্যাটেরিয়ালটাকে ডিফর্ম করার জন্য এনাফ না। তার মানে তুমি ধরতে পারো যে ম্যাটেরিয়ালটা স্টিফ। ঠিক আছে? আর প্লাস্টিসিটি হচ্ছিল ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু ডিফর্ম অর টু চেঞ্জ অফ শেপ বিফোর ফ্র্যাকচার। তার মানে একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল তুমি রাবার যতই পুল করতে থাকো, দেখা যাবে যে এটা শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। একটা পয়েন্ট পরে কিন্তু লোড অ্যাপ্লাই করার পর দেখা যাবে ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যাচ্ছে। সো প্লাস্টিসিটি হচ্ছে হলো তুমি ওই ফ্র্যাকচার পয়েন্ট পর্যন্ত তুমি যতটুকুই ডিফর্ম করো না কেন, তুমি কিন্তু কন্টিনিউয়াসলি লোডটা কিন্তু অ্যাপ্লাই করতে থাকবে। দেখো এখানে বলা আছে দ্য প্লাস্টিসিটি অফ ম্যাটেরিয়াল ইজ দ্য অ্যাবিলিটি টু আন্ডারগো সাম ডিগ্রি অফ পার্মানেন্ট ডিফরমেশন উইদাউট রাপচার অফ ফেলিওর। তার মানে ফেলিওর হওয়ার আগ পর্যন্ত তুমি ইচ্ছা মতো ডিগ্রি অফ লোড তুমি অ্যাপ্লাই করতে পারবে, এর মধ্যে ডিফরমেশন হবে, এটা ঝুলে যাবে কিন্তু এটা ছিঁড়ে যাবে না। ঠিক আছে? আর স্টিফনেস হচ্ছে হলো তুমি ডিফর্ম যে করতেছো, এই বডিটা ডিফর্ম করবে কিনা সেইটার মেজারমেন্ট করার জন্য। তোমাকে আমি যদি বলি যে একটা কাস্ট আয়রন মেটাল দিলাম আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম মেটাল দিলাম, তোমাকে বললাম যে তুমি 100 নিউটন বল প্রয়োগ করো। এখন দেখা যাবে যে 100 নিউটন বল প্রয়োগ করাতে তোমার কাস্ট আয়রন মেটালে কোনো শেপ চেঞ্জ হয় নাই, কিন্তু তোমার অ্যালুমিনিয়াম মেটালের শেপ চেঞ্জ হয়েছে। তাহলে তুমি জানো যে স্টিফনেস ইজ এ রেশিও অফ লোড পার ইউনিট ডিফরমেশন। তার মানে ইউ ক্যান সে দ্যাট দ্য কাস্ট আয়রন মেটাল ইজ more stiffer than the aluminum metal. ঠিক আছে? সো তুমি যখন ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা কনস্ট্রাকশন বা যে কোনো একটা স্ট্রাকচার যখন ডিজাইন করতে যাবা, তুমি দেখবা যে তোমার রিকোয়ারমেন্ট থাকবে যে আমার এখানে এই অ্যামাউন্ট অফ লোড এখানে জেনারেট হওয়ার একটা চান্স আছে। এখন তুমি তো এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করবে না যে এই এক্সটার্নাল লোডের জন্য ম্যাটেরিয়ালটা কোনো শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তো তোমার হচ্ছে পুরো সিস্টেমটাই ব্রেক করে যাবে। সো তোমাকে তখন মোর স্টিফ ম্যাটেরিয়ালটা চুজ করতে হবে। বুঝতে পারছো? তখন কিন্তু তুমি প্লাস্টিক ম্যাটেরিয়াল কিন্তু চুজ করতে পারবে না। প্লাস্টিক মানে হচ্ছে ডিফর্ম হবে। বাট আমি কিন্তু মনে করো তুমি লিফটের উপরে হচ্ছে একটা ঢালাই দিছো। ঠিক আছে? লিফটটা হচ্ছিল তোমার চলতেছে, এখন যদি তোমার উপরে যে ঢালাইটা, সেই ঢালাইটা যদি তোমার যদি লেস স্টিফার হয়, এমন কোন তুমি স্ট্রাকচার তৈরি করলা যে সেটা হচ্ছে লেস স্টিফার, তাহলে দেখা যাবে যে একটা সময় পর ওইটার কিন্তু ডিফর্ম হয়ে যাবে এবং সাথে সাথে ওই জিনিসটা ব্রেক করে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ওকে ঠিক আছে। এখন আমরা আরেকটা জাস্ট টার্ম দেখে, আজকে যেহেতু টাইম আর নাই, 5 মিনিটস এর মতো আছে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে স্লাইডটা গুগল ক্লাসরুমে দিয়েছেন স্যার, ওটাতে তো পুরোটা নাই স্যার। না না পুরোটা নাই, আমি এই যে আজকে আপলোড করে দিব। আজকে যে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু উপরে আমি আজকে যে ফাইলটা আমি তৈরি করছি, এই ফাইলটা আমি পুরোটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? এই যে ডাক্টিলিটি তারপরে হচ্ছে স্টিফনেস, এই ফাইলটা আমি আজকে দিয়ে দিব। ওকে জি স্যার। ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ডাক্টিলিটিটা হচ্ছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি অফ ম্যাটেরিয়াল। সেটার সাথে হচ্ছে হলো তোমার যেমন হচ্ছিল ইলাস্টিসিটির অ্যান্টি হচ্ছিল প্লাস্টিসিটি, সেরকম হচ্ছিল ডাক্টিলিটি আর হচ্ছিল ব্রিটলনেস। এই দুটা কিন্তু একটা আরেকটার প্রপার্টির অপোজিট। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ ডাক্টিলিটি? Ductility is the property of material which enables it to draw out into thin wires. ঠিক আছে? সো ডাক্টিলিটি হচ্ছে হলো ম্যাটেরিয়ালের এমন একটা প্রপার্টি, যে প্রপার্টির কারণে তুমি ম্যাটেরিয়ালকে তুমি এলংগেট করতে 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 করতে, মনে করো একটা রাউন্ড শেপের একটা অবজেক্ট দিলাম তোমাকে। ঠিক আছে? রাউন্ড শেপের একটা বার দিলাম, বা তোমাকে আমি স্কোয়ার শেপের একটা বার দিলাম। বার দেওয়ার পর বললাম যে তুমি এটাকে অপোজিট ডাইরেকশনে ইচ্ছা মতো এটাকে টেনসাইল লোড তুমি অ্যাপ্লাই করতে থাকো। অ্যাপ্লাই করতে করতে একসময় দেখা যাবে যে এটা যদি
প্লাস্টিক ডিফর্মেশন যদি ক্যাপাবিলিটি থাকে যে না এটা ইলাস্টিক লেভেল ক্রস করে এটা তার প্লাস্টিক লেভেলে চলে আসছে, তখন দেখা যাবে যে এটাকে টানতে 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 দেখা যাবে যে এটার লেন্থটা ইনক্রিজ করছে। এখন কোন একটা পার্টিকুলার বডি যখন লেন্থ ইনক্রিজ করে তার মানে এটা তার কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে ওই পার্টিকুলার বডির আমার ক্রস সেকশনাল যে এরিয়াটা বা ডায়ামিটারটা সেটা কিন্তু রিডিউস হয়ে গেছে। তুমি যখন একটা রাউন্ড শেপের একটা অবজেক্ট বা 5 মিটার ডায়ামিটার একটা পার্টিকুলার লেন্থে একটা অবজেক্টকে যখন তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করবা, তখন দেখা যাবে যে একটা পার্টিকুলার টাইম পর কিন্তু এটা ডিফর্ম করা শুরু করবে এবং ডিফর্ম হতে হতে এটা কন্টিনিউয়াসলি লম্বা হতে থাকবে, ঠিক আছে, শেপ চেঞ্জ করতে থাকবে। তখন কি হবে? এটার শেপ চেঞ্জ করবে অ্যাজ ওয়েল অ্যাজ এটার ডায়ামিটারটা কিন্তু রিডিউস হবে। তার মানে এটা কিন্তু আস্তে আস্তে রাউন্ড অবজেক্ট থেকে কিন্তু আস্তে আস্তে এটা একটা থিন ওয়্যারে কনভার্ট হবে, ঠিক আছে। সো ডাক্টিলিটিটা হচ্ছে আমি এখানে বলতে পারি যে when you apply large tensile load in a material, it is able to drawn out in longitudinal direction and reduce section in its transverse direction. এখন যদি আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ওকে, সো সিম্পল যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে এরকম একটা ম্যাটেরিয়াল আছে, তোমার এরকম একটা ম্যাটেরিয়াল আছে, ওকে। তুমি ম্যাটেরিয়ালটা দুই সাইড থেকে, তুমি ডাক্টিলিটি কেসটা বুঝো, ঠিক আছে, ডেফিনেশনটা বুঝে লাভ নাই, তোমাকে কেসটা বুঝতে হবে। তুমি ম্যাটেরিয়ালটা দুই সাইড থেকে লোড কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতেছো। এই ল্যাপটপে আসলে লেখাটা অনেকটা টাফ। আচ্ছা, ওকে। সো তুমি যখনই দুই সাইড থেকে তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করতেছো, তখন দেখা যাবে যে এটা শেপে চেঞ্জ আসবে। শেপে চেঞ্জ কিভাবে আসবে? এটা লংগিটিউডিনাল ডাইরেকশনে এটা কিন্তু লেন্থটা ইনক্রিজ হচ্ছে। দেখো এটা লেন্থটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে এটার কিন্তু ল্যাটার মানে ট্রান্সভার্স ডাইরেকশনে কিন্তু এটার শেপে বা ডায়ামিটারে এখানে কিন্তু রিডাকশন হয়েছে, ঠিক আছে। এটা লেন্থ ইনক্রিজ হয়েছে বাট এটা কিন্তু ডায়ামিটার রিডিউস হয়েছে, ঠিক আছে। সো ডাক্টিলিটি হচ্ছে শেপ প্রপার্টি, যেখানে আমার কোন একটা পার্টিকুলার বডির লেন্থ শেপে চেঞ্জ আসবে কিন্তু সাথে সাথে এখানে আমার এটার ডায়ামিটার বা ক্রস সেকশনাল এরিয়াটাও রিডিউস হবে, ওকে। সো দ্য পার্সেন্ট elongation and the reduction in the area in tension is often used as empirical measure of ductility. So একটা ম্যাটেরিয়ালের ডাক্টিলিটির অ্যাবিলিটি কত, যে এই ম্যাটেরিয়ালটা ডাক্টাইল কিনা। কিছু ম্যাটেরিয়াল আছে যেমন গ্লাস, তুমি গ্লাসে যতই লোড অ্যাপ্লাই করো না কেন ওটা কিন্তু ডিফর্ম করবে না। এটা কিন্তু একটা সময় পর দেখা যাবে যে তুমি বেশি লোড অ্যাপ্লাই করলে এটা ভেঙে যাবে। সো একটা গ্লাস মেটাল হচ্ছিল এটা একটা ব্রিটল মেটাল, ঠিক আছে। বাট একটা ডাক্টাইল মেটাল, তুমি একটা রাবার দিলাম তোমাকে বা এমন একটা সলিড মেটাল দিলাম যেটা হচ্ছিল ডিফর্ম করবে কিন্তু ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না, ফ্র্যাকচার পয়েন্ট থাকবে। আমরা যখন স্ট্রেস স্ট্রেন কার্ভটা পড়বো, ইলাস্টিক লিমিট, ইল পয়েন্ট, রাপচার পয়েন্ট বা ব্রেক পয়েন্ট, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই ডাক্টিলিটি প্লাস্টিলিটি এই কনসেপ্টগুলো আরো ক্লিয়ারলি বুঝবো। তার আগে আমাদের এই ডাক্টিলিটি প্লাস্টিলিটি বেসিক কনসেপ্টে একটু আইডিয়া থাকা উচিত। আজকে যে পুরোপুরি বুঝবো তা না, বাট স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আমরা যখন পড়বো তখন ডাক্টিলিটি কিভাবে চেঞ্জ হচ্ছে বা ব্রিটেলনেস কিভাবে, ম্যাটেরিয়ালের ব্রিটেল কার্ভগুলো কিরকম হয় বা ডাক্টাইল কার্ভগুলো কিরকম হয়, সেই কনসেপ্টগুলো আমরা বুঝতে পারবো, ওকে। So percentage of elongation is a measure of ductility of a material. Last class একজন কোশ্চেন করছিল স্যার পার্সেন্টেজ অফ ইলংগেশনটা কি? পার্সেন্টেজ অফ ইলংগেশন হচ্ছিল the ratio of final length minus initial length and মানে ডিফর্ম লেন্থ, ঠিক আছে। ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ মানে হচ্ছিল যে লেন্থটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, ডিফর্ম লেন্থ ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ। এটার সাথে তুমি যদি 100% মাল্টিপ্লাই করে দাও তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ অফ ইলংগেশন বলতে পারি, ঠিক আছে। আরেকটা স্লাইড যদি আমি দেখি, যে এইখানে একটা কার্ভ দেওয়া আছে, এটা কিন্তু আমার বেসিক্যালি স্ট্রেস স্ট্রেন কার্ভ। এই কার্ভটার ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। যে দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ অফ ইলংগেশন এন্ড পার্সেন্টেজ অফ রিডাকশন ইন এরিয়া। So ductility can be expressed in this quantity, and another ductility measures
পার্সেন্টেজ অফ রিডাকশন ইন এরিয়া, ঠিক আছে? সো এই যে অবজেক্টটা দেখতেছো, এই অবজেক্টের ইনিশিয়াল এরিয়া ক্রস সেকশনাল এরিয়া ছিল এ নট, এটার লেন্থ ছিল এল নট। তুমি এটার উপর দুই সাইড থেকে টেনসাইল লোড অ্যাপ্লাই করছো, ঠিক আছে? এই দুইটা সাইডের উপর তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করছো, ওকে? সো যদি তুমি এখানে টেনসাইল লোড অ্যাপ্লাই করো, এখানে মনে করো টেনসাইল লোড অ্যাপ্লাই করলা, এখানে টেনসাইল লোড অ্যাপ্লাই করলা, তুমি জানো যে টেনসাইল লোড অ্যাপ্লাই করার কারণে এটার লেন্থটা ইনক্রিজ হবে এবং সাথে সাথে এটা ক্রস সেকশনাল এরিয়াটা রিডিউস হবে। দেখো যে ক্রস সেকশনাল এরিয়াটা আফটার টেনশনের পর কিন্তু এএফ হয়ে গেছে এবং এটা লেন্থ ইনক্রিজ হয়ে গেছে এলএফ। এখন আমি যদি পার্সেন্টেজ অফ এলংগেশন বের করতে চাই, তাহলে পার্সেন্টেজ অফ এলংগেশন হচ্ছিল ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ। এই রেশিওটা হচ্ছিল আমার পার্সেন্টেজ অফ এলংগেশন। আর পার্সেন্টেজ অফ রিডাকশন এরিয়া হচ্ছিল ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া মাইনাস ফাইনাল ক্রস সেকশনাল এরিয়া ডিভাইড বাই ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া। সো এই দুইটা কোয়ান্টিটি, পার্সেন্টেজ অফ এলংগেশন এবং পার্সেন্টেজ অফ রিডাকশন ইন এরিয়া, এই দুইটা কোয়ান্টিটির উপর বেস করে আমরা ম্যাটেরিয়ালটাকে ডাকটাইল বা ব্রিটেল বলতে পারি, ঠিক আছে? এখন কোন একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের যদি পার্সেন্টেজ অফ এলংগেশন যদি বেশি হয়, ঠিক আছে, যে কোন একটা ম্যাটেরিয়ালের পার্সেন্টেজ অফ এলংগেশন যদি লেস দেন 5% হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে ম্যাটেরিয়ালটা acts as a brittle material. And when the percentage of elongation is greater than 5%, যখন 5% এর উপর যখন ম্যাটেরিয়ালটা আর ভেঙে যাচ্ছে না বাট এলংগেট করতে থাকতেছে, 10-12% পর্যন্ত এলংগেট করতেছে, তখন আমি পার্টিকুলার ম্যাটেরিয়ালকে আমি বলতেছি হচ্ছিল ডাকটাইল ম্যাটেরিয়াল। সো যে ম্যাটেরিয়ালের পার্সেন্টেজ অফ এলংগেশন যত বেশি, পার্সেন্টেজ অফ রিডাকশন যত বেশি, সে ম্যাটেরিয়ালটা তত বেশি আমার ডাক্টিলিটি শো করবে, প্রপার্টিটা শো করবে। মানে এটা কিন্তু ডাক্টিলিটিটা সেই পর্যন্ত প্রপার্টি যতক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়ালটা ফেল না করতেছে, যতক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়ালটা ব্রেক না করতেছে। সো এই পর্যন্ত আমি ডাক্টিলিটি এবং ব্রিটেলনেসটা মেনটেন করতে পারবো। যদি একবারে ফেল করে যায় যে না কোনো শেপই চেঞ্জ হয় না, ডাইরেক্ট ভেঙে গেছে, যেমন গ্লাস, যেমন হচ্ছিল যে কোনো কাস্ট আয়রন, যে কোনো আয়রন, তুমি লোড অ্যাপ্লাই করবা, কোনো শেপ চেঞ্জ করতে পারবে না, বেশি লোড অ্যাপ্লাই করলে এটা ভেঙে যাবে। সো এটাকে আমরা ব্রিটেল ম্যাটেরিয়াল বলতে পারি। আর যদি আমি কোনো ইলাস্টিক বা রাবার টাইপের সিনথেটিক ম্যাটেরিয়াল ইউজ করি, দেখা যাবে যে কন্টিনিউয়াসলি চেঞ্জ ইন শেপ হচ্ছে বাট ছিঁড়ে যাচ্ছে না। সো যতক্ষণ পর্যন্ত এটা শেপ চেঞ্জ হচ্ছে, ওই পার্সেন্টেজ অফ এলংগেশন বা পার্সেন্টেজ অফ রিডাকশন এরিয়াটাই হচ্ছিল ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য আমার ডাক্টিলিটি প্রপার্টি। বুঝতে পারছো? আমি এখানে শেষ করে দিচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি তোমাদের নামের লিস্টটা একটু করি। ওকে, ঠিক আছে, সবাই চ্যাট বক্সে নাম রোল নাম্বার তো লিখে দিচ্ছ নাকি? ওকে, জি স্যার। সো আমি তোমাদের একটা কথা বলি, তোমরা কি মানে ক্লাস আজকে ক্লাসে যতটুকু পড়াইছে, আমি কিন্তু বেশি কিছু পড়াই নাই। মোটামুটি লাস্ট 2 ক্লাসে আমি মনে হয় 5-6-7টা প্রপার্টি নিয়ে ডিসকাস করছি, 6-7টা না 5টা মতো প্রপার্টি নিয়ে ডিসকাস করছি। সো এগুলো কিন্তু বেসিক প্রপার্টি। এই জিনিসগুলো যদি তুমি না বুঝো, এই কনসেপ্টগুলো যদি না বুঝো, তুমি সামনে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের যখন ডাক্টিলিটি টার্মগুলো আসবে বা ব্রিটেলনেস টার্মগুলো আসবে বা প্লাস্টিসিটি ইলাস্টিসিটি টার্মগুলো আসবে, তখন কিন্তু ধরতে পারবে না। সো আমার এখানে আমাকে টাইমটা একটু বেশি স্পেন্ড করতে হবে, তারপরে যখন আমরা প্রবলেম সলভ করব তখন কিন্তু আমাদের আর এত বেশি সময় লাগবে না, ঠিক আছে? আর এটার যে সিঙ্গারে বইটা, সিঙ্গারে বইয়ের সফট কপি কি তোমরা কি নেটে কি পাইছো? স্যার পাই নাই স্যার, খুঁজছিলাম। আচ্ছা, সিঙ্গারে বই যেহেতু সফট কপি পাওয়া নাই, তোমাদের তো এই বইটা লাগবে, যেহেতু তোমরা বই থেকে তোমাদের একটু পড়তে হবে। সো আমার কাছে হার্ড কপি বইটা আছে, আমি চেষ্টা করব যে ওটা স্ক্যান করে ওটা পিডিএফ ভার্সনটা তোমাদের ফার্স্ট 2টা চ্যাপ্টার 1 and 2, ঠিক আছে? সো চ্যাপ্টার 1, 2, আর তোমাদের আনিস স্যার কোন চ্যাপ্টার শুরু করছে? ভীম শুরু করছে, ভীম? জি স্যার। আচ্ছা, তাহলে আমি চ্যাপ্টার 4টাও দেখি যদি, আচ্ছা সেটা তোমাদের আনিস স্যারই দিবে, সমস্যা নেই। আমি চ্যাপ্টার 1 and চ্যাপ্টার 2 এই দুটো চ্যাপ্টারের আমি হচ্ছিল স্ক্যান কপি পিডিএফ করে তোমাদের হচ্ছিল ক্লাসরুমে ফাইলে দেখি আজকের মধ্যে আমি যদি পারি দিয়ে দিব, আর আজকের ক্লাসে ম্যাটেরিয়ালটা আমি ওখানে আপলোড করে দেব, ঠিক আছে? চ্যাপ্টার 4টাও দেন স্যার।
চ্যাপ্টার 4টা, আচ্ছা ঠিক আছে, আমি চ্যাপ্টার 4টাও দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। আর তোমাদের ক্লাসে প্রবলেম হলে তোমরা ডাউট দিবা, কজ হচ্ছে আমি ক্লাস নিয়ে যাব আর তোমরা যদি না বুঝো, সো আলটিমেটলি ক্লাসটা নেওয়াটা আমার কাছে ইফেক্টিভ মনে হবে না। দরকার হলে আমরা ক্লাস এক্সট্রা করব। তোমার যদি মনে হয় যে স্যার ক্লাসটা একটু স্লোলি গেলে ভালো হয়, বুঝতে সমস্যা হচ্ছে, স্বাভাবিক, ইঞ্জিনিয়ারিং ক্লাস একটু বুঝতে, এটা যদি থিওরিটিক্যাল ক্লাস হইতো আমি কোনো টাইম নিতাম না এত বেশি, ম্যানেজমেন্ট টাইপের ক্লাস হইলে। যেহেতু এখানে আমাদের বোঝার অনেক কনসেপচুয়াল অনেক জিনিস আছে, সো আমি চেষ্টা করবো যতটুকু স্লোলি যে আমি তোমাদেরকে যতটুকু আন্ডারস্ট্যান্ডেবল করা যায় টপিকগুলো। সো কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে, তোমরা পরের দিন ক্লাসে শুরুতে বলবো যে স্যার এই টপিকটা একটু আপনি একটু রিক্যাপ করতে পারলে ভালো হয়, ঠিক আছে? তো সামনে হয়তো এরকম কিছু টপিক পাবা, জি এই স্যার। টপিকগুলো মোটামুটি ইজিয়ার, সো আই হোপ এগুলো প্রবলেম হবে না। বাট সামনে যখন তুমি একটু কমপ্লিকেটেড টপিকগুলো পাবা, সো দরকার হলে আমরা এক্সট্রা ক্লাস নিয়ে সেই জিনিসগুলো ডিসকাস করতে পারি রেগুলার ক্লাসের বাইরে। ওকে, যদি পার্টিকুলার কয়েকজনের প্রবলেম হয়, সবার প্রবলেম হবেও না, সো যদি কয়েকজনের প্রবলেম হয় যে স্যার আমি বুঝতে পারতেছি না, আমি আলাদা ক্লাস করে বুঝতে চাই, সো সেরকম তোমরা একটা গ্রুপ ফর্ম করবা, করে আমার সাথে দরকার হলে কন্ট্যাক্ট করবা, আমি এক্সট্রা ক্লাস দিয়েও দরকার হলে তোমাদের আনসলভ প্রবলেম গুলো সলভ করে দেবো। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমি মিটিংটা এখানে লিভ দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ান আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।